তো আমাদের আজকে বিষয়বস্তুতে দুজন সায়েন্টিস্টের ঝামেলা। এক নম্বর শোডিঞ্জার এবং দ্য আদার পারসন ইজ হাইজেনবার্গ। এর মধ্যে শোডিঞ্জার হচ্ছে টাইমের দিক থেকে এগিয়ে, কারণ কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্ট থিওরি ওয়াজ ডেভেলপড বাই Schrodinger in the form of Schrodinger's equation in 1925. এবার ঝামেলার কারণটা হলো, তোরা এতদিন ধরে কোয়ান্টাম মেকানিক্স কিভাবে পড়ে এসেছিস যদি একটু রিভিউ করি, তাহলে বেসিক যে দুটো বক্তব্য কোয়ান্টাম মেকানিক্সের বেসিক যে দুটো বক্তব্য সেটা হচ্ছে কি, all information that can be কথাটা ইম্পর্টেন্ট, that can be collected about a system, মানে সেটা একটা সিঙ্গেল পার্টিকেলও হতে পারে বা মেনি পার্টিকেলও হতে পারে, সিঙ্গেল পার্টিকেল or many particle. All information that can be collected about a system, তার মানে হচ্ছে কি একটা সিস্টেম সম্পর্কে ম্যাক্সিমাম যতটা জানা যেতে পারে, মানে এটা কোয়ান্টাম মেকানিক্সে আমরা, মানে কোয়ান্টাম মেকানিক্সে না, এটা আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট থেকে আমরা অলরেডি বুঝে গেছি যে একটা সিস্টেম সম্পর্কে সবকিছু জানা যায় না। ফর এক্সাম্পল, পজিশন আর মোমেন্টাম এক্স্যাক্টলি একসঙ্গে জানা যায় না, ঠিক আছে? তো একটা সিস্টেম সম্পর্কে ম্যাক্সিমাম যতটা জানা যায় সেইটা, দ্যাট ইজ কন্টেন্ট, সেই সব ইনফরমেশনই স্টোর করা আছে, contained or stored in a function, সেই ফাংশনটাকে বলে ওয়েভ ফাংশন, সাই এক্স। তাহলে সাই এক্স এর মধ্যে যা তথ্য আছে সেটাই হচ্ছে তথ্য, তার থেকে বেশি কোনো সিস্টেম বা পার্টিকেল সম্পর্কে জানা যায় না। বেশ, তারপর হচ্ছে কিভাবে সাই এক্স থেকে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ টু read the information inside a wave function. প্রথমে তো এটা বুঝলাম যে যা ইনফরমেশন পাওয়া যেতে পারে সবকিছুই দে আর স্টোরড ইনসাইড আ ফাংশন, সেই ফাংশনটাকে বলে ওয়েভ ফাংশন। এবার কিভাবে ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করা যায়? এক নম্বর উপায় হচ্ছে, না এটা এক নম্বর দেওয়াটা ঠিক নয়, এক নম্বর উপায় হচ্ছে অবশ্যই বাই টেকিং দ্য মড স্কোয়ার, কারণ সেখান থেকে আমি পাচ্ছি প্রবাবিলিটি। আচ্ছা, দু নম্বর উপায় হচ্ছে কি, ওয়েভ ফাংশনের উপর কোনো একটা অপারেটরকে দিয়ে অ্যাক্ট করানো, যেমন মোমেন্টাম অপারেটর দিয়ে যদি আমি ওয়েভ ফাংশনের উপর যদি অ্যাক্ট করাই, তাহলে সেখান থেকে আমি পাই মোমেন্টাম ইনফরমেশন। এবার সিমিলারলি মোমেন্টাম থেকে আমি যদি মানে মোমেন্টাম জানতে গেলে মোমেন্টাম অপারেটর,
এবার সিমিলারলি আমি যদি জানতে চাই এনার্জি, তাহলে আমাকে ইউজ করতে হবে হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে আই উইল গেট এনার্জি ইনফরমেশন, এবং এই যে লাস্ট যে ইকুয়েশনটা, এইটাই হচ্ছে ফেমাস শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। ওকে, তাহলে এতদিন পর্যন্ত যেই কোয়ান্টাম, এটাকে অ্যাকচুয়ালি কি বলে, একটা ক্লাসিক্যাল কোয়ান্টাম মেকানিক্স বলে, মানে কোয়ান্টাম মেকানিক্সের যেটা ট্র্যাডিশনাল ধারা আর কি। তো কোয়ান্টাম মেকানিক্সের যেটা পুরনো যে সিস্টেম, সেখানে তার মানে বেসিক্যালি ইট ইজ আ কম্বিনেশন অফ wave function and operators। এই হচ্ছে আমার দাঁড়ালো, ওয়েভ ফাংশনের মধ্যে ইনফরমেশন আছে, আর অপারেটর দিয়ে আমরা সেই ইনফরমেশনকে রিড করি বা ডিকোড করি। ঠিক আছে, ইনফরমেশন স্টোর আছে ইন দ্য ফর্ম অফ ওয়েভ ফাংশন, ইনফরমেশন এক্সট্রাক্ট করছি বা ডিকোড করছি বাই ইউজিং অপারেটরস। তাহলে এই যে ওয়েলকাম মৌসুমের আজকে ফার্স্ট ক্লাস আমাদের সঙ্গে, কিন্তু একটু লেট করেছিস, আমি শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি ভাবলাম তুই সকাল 7টা সন্ধ্যে 7টা গুলিয়ে ফেললি কিনা, তাই। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো তাহলে আমাদের যেটা কনভেনশনাল system of studying quantum mechanics which was developed by Schrödinger in 1925, সেটা তাহলে basically is a combination of wave function যার মধ্যে ইনফরমেশন থাকে, আর অপারেটর যেটা দিয়ে আমরা ইনফরমেশনকে ডিকোড করি। তো এই ব্যাপারটাকে বলা হয়, দিস ইজ কল্ড Schrödinger's, উফ বাবা রে বাবা, এটাকে বলা হয় Schrödinger's ওয়েভ মেকানিক্স। ঠিক আছে, আচ্ছা, এবার তো এটা এমনিতে ঠিকই ছিল, মানে অনেক কিছু মিলে গেছিল, আর অনেকদিন পরে নতুন একটা থিওরি, তোদের যেমন অনেকদিন পরে নতুন সেমিস্টার, সবাই মিলে হাজির হয়ে গেছিস সাত সকালে। তো সেরকমই এই থিওরি দিয়ে অনেক কিছু এক্সপ্লেন হয়ে গেছিল, এবং থিওরিটা দেখতে ভালো। প্রথমে অনেক কন্ট্রোভার্সি ছিল, কিন্তু পরে মোটামুটি অ্যাকসেপ্টেড হয়ে গেছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে হাইজেনবার্গকে নিয়ে হচ্ছে প্রচুর সমস্যা। ঠিক আছে, হাইজেনবার্গ হচ্ছে খুবই, কি বলবো, মানে খুব রেভলিউশনারি চিন্তাধারার মানুষ, এবং সেই এমন এক একটা হাবিজাবি কোশ্চেন করে দেবেন যে তারপরে আর কি সব পুরনো ছক পাল্টে যাবে, এরকম একটা ব্যাপার। তো হাইজেনবার্গের এই পুরো ফিলোসফিটা অ্যাকচুয়ালি তো কোয়ান্টাম মেকানিক্সের, কি বলবো, মানে কোয়ান্টাম মেকানিক্সের ইউনিকনেসটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সের ফিলোসফিটাই পুরোপুরি আলাদা। ঠিক আছে, সো ইট ইজ প্রাইমারিলি ইট ইজ অল অ্যাবাউট ফিলোসফি, তারপর তো ম্যাথমেটিক্স আছেই। তো ওনার এই যে গোটা যে এই যে পুরো ফিলোসফিটা, সেটার মধ্যে একটা জিনিস
মানে খুবই ইয়ে লাগছিল প্রথম থেকেই, যেটা ক্লাসিক্যাল ফিজিক্স বা কি বলবো আমাদের মানে ডেইলি লাইফের সঙ্গে ঠিক খাপ খায় না। ব্যাপারটা হচ্ছে যে আমরা শ্রোডিঞ্জার্স ওয়েভ মেকানিক্সে কি বলছি, যে সব ইনফরমেশন আছে কোথায়, সাই এক্স এর মধ্যে, ঠিক আছে, সাই এক্স। ওয়েল, তার মানে সাই এক্স দিয়ে আমরা বেসিক্যালি উই রিপ্রেজেন্ট, আচ্ছা সিম্পলিসিটির জন্য মেনি পার্টিকেলটা বাদই দিচ্ছি, সিঙ্গেল পার্টিকেলও যদি আমি ধরি, তাহলে বেসিক্যালি উই আর রিপ্রেজেন্টিং আ পার্টিকেল। আমি রিয়েল লাইফে চোখে একটা পার্টিকেল দেখলাম, সেটাকে আমি সাই এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, করে আমি বলছি কি যে সাই এক্স এর মধ্যে সব ইনফরমেশনগুলো আছে। এই ব্যাপারটার মধ্যে একটা কি বলবো মানে একটা ফান্ডামেন্টালি রং আর কি, ভুল একটা ব্যাপার আছে। ব্যাপারটা এটাই যে তার মানে এই যে দেখ এবার কি বলবো মানে এমনি এমনি তুই যদি সাধারণভাবে ভাবি, সেইভাবে না ভেবে, তাহলে আমরা নর্মালি কি করি, আমরা প্রথমে দেখি যে একটা পার্টিকেল আছে, ঠিক আছে, এই পার্টিকেলের এক্সিস্টেন্স কিন্তু ডাজ নট ডিপেন্ড অন এক্স, পি, এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। মানে এই পার্টিকেলটা যে আছে, পার্টিকেলের যে এক্সিস্টেন্স, সেটার সঙ্গে কিন্তু পজিশন মোমেন্টাম এগুলো তো আমরা মাপি। মানে যদি এখন মনে কর মানুষই না থাকতো, তাহলে কি আর পার্টিকেলগুলো থাকতো না? মানে পার্টিকেল তো থাকতোই। পার্টিকেলের এক্সিস্টেন্স কিন্তু পজিশন মোমেন্টামের উপর ডিপেন্ড করে না। পার্টিকেলটা পার্টিকেল, পার্টিকেলের মধ্যে সব ইনফরমেশন আছে। এবার এক্স পি এরা কি, এরা হচ্ছে নাথিং বাট দে আর জাস্ট দ্য ভেরিয়েবলস। পার্টিকেলটা ছিল, আমরা এসে পজিশন মাপলাম, এই পেজে জায়গা হচ্ছে না, প্রবলেমস উইথ ট্র্যাডিশনাল ওয়েভ মেকানিক্স। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পার্টিকেলের এক্সিস্টেন্স সেটা একটা জিনিস, তার পজিশন মাপা হচ্ছে বলে এক্স এর প্রশ্ন আসছে, মোমেন্টাম যদি মাপি তাহলে পি এর প্রশ্ন আসছে, এবং এনার্জি যদি মাপি তাহলে এনার্জির প্রশ্ন আসছে। তো বেসিক্যালি এক্স, পি, এনার্জি, দে আর নাথিং বাট ভেরিয়েবলস, বা এটাও বলা যেতে পারে যে দে আর মেজারেবল কোয়ান্টিটিস। আমরা এগুলো মেজার করছি কার উপর, মানে কার পজিশন বা মোমেন্টাম মেজার করছি, একটা পার্টিকেলের। কিন্তু পার্টিকেলের যে এক্সিস্টেন্স সেটা কিন্তু দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ, মানে এটা ফিলোসফিক্যালি বলছি আমি, ভাবলে যেটা দাঁড়ায় যে দ্য এক্সিস্টেন্স ইটসেলফ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মানে এনি মেজারেবল কোয়ান্টিটি। সে এক্স হতে পারে, পি হতে পারে, বা যদি মানুষের থেকে উন্নত কোনো প্রাণী থাকে তাহলে তারা অন্য একটা কিছুও মাপতে পারে, যেটা আমরা হয়তো ভাবতে পারছি না যে সেটা মাপা যেতে পারে। সো হ্যাঁ, অন্য কিছু মাপতে পারে উন্নত প্রাণী, তার উদাহরণ হচ্ছে প্যারিটি, যেটা আমরা প্রথমে মাপতাম না। আজ থেকে 500 বছর আগে কেউ প্যারিটি বলে কোনো কিছু কখনোই ভাবেনি, কিন্তু এখন কিন্তু প্যারিটি একটা বিশাল বড় মেজার করার মতো জিনিস, যেটা সম্পর্কে তোরা খুব ভালো জানবি, ওইটা অবশ্যই করিস। সেটা হলো রাজ কলেজে যেটা বোধহয় 10th আগস্ট আছে, আনন্দ দাশগুপ্ত যে টকটা আছে, ওই ক্যান উই টেল লেফট ফ্রম রাইট,
ওটা অবশ্যই করিস। তো ওটা করলে বুঝতে পারবে যে প্যারিটি ব্যাপারটা একটা কত বড় মেজারেবল কোয়ান্টিটি। তো কথা হলো এই প্যারিটি তো আমরা আগে মাপতাম না, তখন বুদ্ধি মানে কম জানতাম আর কি, কম থিওরি কম ডেভেলপ হয়েছিল। তো এনিওয়ে, কিন্তু যেটা কথা সেটা হলো যে মেজারেবল কোয়ান্টিটিগুলো কখনোই খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে পারে না। দে আর নট মাচ ইম্পর্ট্যান্ট, কেননা সময়ের সাথে সাথে এদের ইম্পর্টেন্স চেঞ্জ হয় আর কি। আজ হয়তো মনে হচ্ছে পজিশন ছাড়া কিছু জানার নেই, কাল মনে হতে পারে প্যারিটি জানলেই সব জানা হয়ে গেল, পজিশন না জানলেও চলে, এরকম একটা ব্যাপার আর কি। তো এক্সিস্টেন্সটাই ইম্পর্টেন্ট, মেজারেবল কোয়ান্টিটিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু শ্রোডিঞ্জারস ওয়েভ মেকানিক্সে এমনভাবে ব্যাপারটা ফর্মুলেট করা যাতে মনে হয় যেন পজিশন না থাকলে, ইফ দেয়ার ইজ নো পজিশন then there is no existence. Schrodinger's wave mechanics is 200% dependent on the concept of position. Position কিন্তু একটা কনসেপ্ট ছাড়া কিছুই না। যদি আমাদের ব্রেনের স্ট্রাকচার এমন হতো যে আমরা পজিশন ব্যাপারটাকে কি বলবো মানে ডিল বা ভিজুয়ালাইজ করতেই পারি না, আমরা শুধু মোমেন্টাম ব্যাপারটাকেই ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে তো পজিশনের মানে এটা ফিলোসফিক্যালি বলছি, মানে হাইজেনবার্গ ফিলোসফিক্যালি ভেবেছিলেন এটা, যে আমাদের ব্রেনটা যদি এমনভাবে তৈরি হতো যে আমরা পজিশন ব্যাপারটা বুঝি না, আমরা শুধু ভেলোসিটি ব্যাপারটা বুঝি, তাহলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি মোমেন্টামই মাপতাম, তখন তো পজিশনের কোনো অস্তিত্ব থাকতো না। হ্যাঁ, তো তাহলে এই যে শ্রোডিঞ্জারস ওয়েভ মেকানিক্সে পজিশনের যে একটা কি বলবো রমরমা আছে, পজিশনের যেন একটা আলাদা ইম্পর্টেন্স। এক্স ভেরিয়েবল ইজ সুপিরিয়র টু আদার্স, মানে টু আদার ভেরিয়েবলস আর কি। ঠিক আছে, এবং শ্রোডিঞ্জারস যেটা ওয়েভ ইকুয়েশন সেটাও পুরোটাই এক্স ডিপেন্ডেন্ট, মানে এক্স এবং টাইম আর কি। তো কেমন একটা যেন পজিশনকে একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, এবং মানে একটা সিস্টেমকে যে আমি ডেসক্রাইব করব ওয়েভ ফাংশন দিয়ে, ওয়েভ ফাংশন দিয়েই ডেসক্রাইব করব, সেই ওয়েভ ফাংশনটা পজিশনের ফাংশন। মানে পজিশনের এই যে একটা মানে এক্সট্রা ইম্পর্টেন্স সেটা কেন থাকবে, এবং কেন এই ব্যাপারটা হবে যে পার্টিকেলের এক্সিস্টেন্স বা পার্টিকেলের সব ইনফরমেশন ওরা কোথায় আছে না একটা পজিশন ডিপেন্ডেন্ট ফাংশনে আছে। তো পজিশনের একটা আলাদা ফুটেজ কেন, মানে এটা তো মানে সাধারণ বুদ্ধি দিয়ে ভাবলে তো এটার কোনো এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না। সেখান থেকেই হাইজেনবার্গের তখন একটু ভাবনা চিন্তা শুরু করলেন যে তাহলে এটার মানে কি করা যায়, মানে ক্লাসিক্যালের সঙ্গে আমি যদি মেলাতে চাই তাহলে আমাকে কি করতে হবে। মানে উনি চাইছিলেন যে অ্যাটলিস্ট ইম্পর্টেন্স ওয়াইজ যেন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে পজিশন ভেরিয়েবলের যা ইম্পর্টেন্স, মোমেন্টামেরও তাই, এনার্জিরও তাই, আর পার্টিকেলের এক্সিস্টেন্সটা সবার থেকে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে পার্টিকেলকে যদি সবার থেকে ইন্ডিপেন্ডেন্ট একটা এক্সিস্টেন্স দিতে হয়, তাহলে কোশ্চেন হচ্ছে যে সাই এক্স এর গুড রিপ্লেসমেন্ট কি হবে। মানে বর্তমান পরিস্থিতিতে যাহা সাই এক্স তাহাই পার্টিকেল, কিন্তু সেটা তো ঠিক কমন সেন্সে দাঁড়াচ্ছে না। তাহলে এখন গুড রিপ্লেসমেন্ট কি হতে পারে? তখন উনি বললেন যে তাহলে আমি একটা ইয়ে করি, যেমন পার্টিকেলের এক্সিস্টেন্স কথাটা যেমন একটু আর কি অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, মানে সেটার কোনো ডাইরেক্ট ম্যাথমেটিক্স তো নেই, এদের ম্যাথমেটিক্স আছে, পজিশন মোমেন্টামের ম্যাথমেটিক্স আছে, কিন্তু অস্তিত্বর কোনো ম্যাথমেটিক্স নেই, যেটাকে ম্যাথমেটিক্যালি করা মানে ম্যাথমেটিক্স নেইটা ঠিক হচ্ছে না বলা, এটা বলা উচিত মানে এক্সিস্টেন্স এমন একটা জিনিস যেটা আমরা আর কি ফিল করি, ভিজুয়ালাইজ করি, কিন্তু সেন্টেন্স দিয়ে ডিফাইন করতে পারি না, এইরকম জিনিসকে অ্যাকচুয়ালি বলে অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। হ্যাঁ, কোনো পার্টিকুলার এক্সিস্টেন্স মানে হচ্ছে ইট ইজ সামথিং অ্যাবস্ট্রাক্ট, ঠিকমতো ভিজুয়ালাইজ করা যায় না। এক্সিস্টেন্সকে আমরা কি দিয়ে বুঝি? পজিশন দিয়ে বুঝতে পারি, এনার্জি দিয়ে বুঝতে পারি, মোমেন্টাম দিয়ে বুঝতে পারি। যেমন ফোটন কোথাও একটা হিট করছে, ফোটনের মোমেন্টামকে আমি ফিল করতে পারলাম মেবি, বা ফোটন কোনো একটা জায়গা থেকে রিফ্লেক্ট করে আমার কাছে আসলো, আমি বুঝলাম ফোটনের এক্সিস্টেন্স আছে। হ্যাঁ, তো এক্সিস্টেন্স ইজ সামথিং উইচ ইজ অ্যাবস্ট্রাক্ট।
সেরকম ভাবেই তাহলে পার্টিকেলের এক্সিস্টেন্স যদি অ্যাবস্ট্রাক্ট কিছু হয় তাহলে সেটা রিপ্রেজেন্টেশনটা ওয়েভ ফাংশন না করে আমি একটা অন্য কিছু করি, সেই অন্য কিছুটাকে উনি দেখালেন এভাবে, আর এটাকে বলা হয় দিস ইজ কল্ড কেট। কেট নামটা ডিরাকের দেওয়া। এবার এইটা তোরা বলতেই পারিস যে সাই এক্স কে এক্স না লিখে আমি এটা একটা জাস্ট রং করলাম, এটা আর কি হলো, মানে এটার মধ্যে স্পেশালিটিটা কি, বা এর মধ্যে একটা আহামরি একটা ব্যাপার কেন? আহামরি ব্যাপারটা এটাই যে এইভাবে এই যে একটা সিম্পল কিছুই না, একটা নোটেশনের চেঞ্জ হয়ে গেল, তার মানে আমরা কিন্তু এখানেই ওয়ান স্টেপ এগিয়ে গেলাম, কেননা এখানে আমরা কোনো ভেরিয়েবল শো করছি না, মানে অলরেডি নোটেশনের চেঞ্জ মানে নোটেশন থেকে ভেরিয়েবল বাদ। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে এই যে কেট, হোয়াট ইজ দিস কেট, এই কেটটা আদতে কি? Heisenberg and Dirac's কেট। কেটটা আদতে কি? আদতে যেটা ব্যাপার সেটা হচ্ছে এক্সিস্টেন্সের ইকুইভ্যালেন্ট আমার একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দরকার ছিল, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এনি ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট অফ এনি ভেরিয়েবল, যেহেতু কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে না, দেয়ারফর এটা দিস ইজ সামথিং অ্যাবস্ট্রাক্ট। ভেরিয়েবলের উপর ডিপেন্ড না করার অর্থ হচ্ছে যে আমরা ভিজুয়ালাইজ ঠিক মতো এটাকে করতে পারবো না, সেই জন্য দিস ইজ সাম অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি, যেটাকে আমরা কেট বলছি। যেহেতু অ্যাবস্ট্রাক্ট তাই এটার সম্পর্কে এই মুহূর্তে এর থেকে আর বেশি কিছু বলা যাবে না, কিন্তু এইটুকু অবশ্যই বলা যায় যে এটা এমন একটা জিনিস যেটা অ্যাটলিস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ এনি ভেরিয়েবল। ঠিক আছে, এইবার ইফ ইউ ওয়ান্ট টু ফিল or visualize any abstract quantity, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো project it on position space কিংবা মোমেন্টাম স্পেস। যে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে, মানে যে কোনো জিনিসকে আমরা যখন ভিজুয়ালাইজ করি তখন আমরা সেটাকে কিছু একটা টার্মে ভাবি, হয় পজিশনের টার্মে ভাবতে পারি বা মোমেন্টামের টার্মে ভাবতে পারি, মানে আমাদের ব্রেন একটা কিছু টার্মে তো ভাববে। তাহলে এবার হাইজেনবার্গ বললেন যে তাহলে এরকম একটা ভাবা যেতে পারে যে, যেমন এবার উনি হেল্প নিলেন খুব চেনা এক্সাম্পল, এক্স ওয়াই জেড থ্রি ডাইমেনশনাল স্পেস, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ওকে, এবার মনে কর যে একটা ভেক্টর আছে এ ভেক্টর। ঠিক আছে, এই যে এ ভেক্টর, একটু ভালো করে ভাব যে এ ভেক্টরটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেট অর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট কিংবা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। ঠিক আছে, এ ভেক্টর কিন্তু স্পেসিফিক্যালি কারোর উপর ডিপেন্ডেন্ট না, তবে এ ভেক্টরকে সবার টার্মে লেখা যায়। এ ভেক্টরকে কার্টেসিয়ানের টার্মে লেখা যায়, স্ফেরিক্যাল পোলারের টার্মে লেখা যায়, সিলিন্ড্রিক্যালেও লেখা যায়, বা অন্য যে কোনো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের টার্মে লেখা যায়, কিন্তু this vector does not depend for its existence on
এনি পার্টিকুলার সেট, এই ব্যাপারটা বেশ এটার সঙ্গে সুন্দর ম্যাচ করে। আচ্ছা, এবার নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ হচ্ছে যে আমি যদি এটাকে ভালো করে ভিজুয়ালাইজ করতে চাই, তখন আমাকে কি করতে হয়? যে কোনো একটা টার্মে লিখতে হয়। যেমন কার্টেজিয়ানে যদি আমি ব্যাপারটাকে বুঝতে চাই, তাহলে আমি কি লিখি? আমি লিখি যে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এই যে এক্স এ ওয়াই এ জেড, এগুলোকে আমি কিভাবে পাই? ডট প্রোডাক্ট নিয়ে পাই। অর্থাৎ এক্স পেতে গেলে আমাকে আই ডট এ করতে হবে, এ ওয়াই পেতে গেলে আমাকে জে ডট এ করতে হবে, এ জেড পেতে গেলে আমাকে কে ডট এ করতে হবে। এই যে ডট, এটাকে টেকনিক্যালি বলে প্রজেক্ট করা বা প্রজেকশন। তাহলে কি দাঁড়ালো? এ হচ্ছে একটা সাম অ্যাবস্ট্রাক্ট ভেক্টর, সেটাকে আই জে বা কে কোনো কিছুর উপর প্রজেক্ট করলে আমি একটা কোএফিসিয়েন্ট পাই। সেই কোএফিসিয়েন্টটা জানতে পারলে তখন আমি ভেক্টরটা কিরকম ধরনের হতে পারে সেইটা আমি বুঝতে পারি। যেমন ফর এক্সাম্পল, আমি যদি কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করে পাই যে ax ইকুয়াল টু 2 আর ay আর az দুটোই 0, তখন আমি ভিজুয়ালাইজ করলাম যে আচ্ছা, তার মানে এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল কিছু একটা ভেক্টর। ঠিক আছে, এই ধরনের ব্যাপার। তার মানে কি, কোনো একটা ভেক্টরকে ভিজুয়ালাইজ করার জন্য আমাকে সেটাকে একটা কারোর উপর প্রজেক্ট করতে হয়। এই কনসেপ্টটাকে হাইজেনবার্গ পুরোটা টুকে দিলেন এই আমাদের ওয়েব, মানে কি যে কেটটাকে ঠিকভাবে ডিফাইন করার জন্য হাইজেনবার্গ ডাইরেক্টলি ভেক্টর অ্যালজেব্রার এই পার্টটাকে পুরোটা কপি করে দিলেন। কপি করে উনি বললেন যে দিস ইজ সাম অ্যাবস্ট্রাক্ট কেট ভেক্টর, যেহেতু ভেক্টর থেকে টোকা হচ্ছে তাই কেটটা এখন হয়ে গেল কেট ভেক্টর। যেটাকে যদি আমি ভিজুয়ালাইজ করতে চাই পজিশনের টার্মে, অর্থাৎ পজিশন স্পেসে, তাহলে আমি আগে কি করছিলাম? আই ডট এ নিচ্ছিলাম। আই ডট এটা ইট ইজ নাথিং বাট আ ম্যাথমেটিক্যাল অপারেশন। এখানে আমি কি করব? এখানেও প্রজেক্ট করব। ঠিক আছে, প্রজেক্টই করছি, লিখছি এইভাবে, মানে যেমন ডট দিয়ে লিখি, এটা একটা নিয়ম আমরাই বানিয়েছি, সেরমভাবেই আমি কেট ভেক্টরের, মানে এটা হচ্ছে এ ভেক্টরের প্রজেকশন, দিস ইজ প্রজেকশন অফ এ, আর এইটা হচ্ছে প্রজেকশন অফ সাই। প্রজেকশন এর প্রজেকশন নেওয়ার সিস্টেম হচ্ছে আই ডট এ, সাই এর প্রজেকশন নেওয়ার সিস্টেম হচ্ছে এক্স মাঝে একটা দাঁড়ি সাই। এটার ম্যাথমেটিক্যাল অপারেশন যে, সেটার মানেটা কি? এর মড আই ক্যাপের মড ইন্টু কস থিটা। আচ্ছা, এইটার এই যে ব্যাপারটা লিখেছি সেইটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের আগে নামটা বলি। এটা যদি কেট হয়, মানে এটা ডিরাকের বক্তব্য আর কি, এইটা যদি কেট হয় তাহলে এটার উল্টোটা দিস ইজ ব্রা। এটা যদি হয় কেট ভেক্টর, লিখেছি আগেই, এটা যদি ইফ দিস ইজ কেট ভেক্টর দেন জাস্ট দ্য অপোজিট ইজ ব্রা ভেক্টর। এবার ম্যাথমেটিক্যালি স্পিকিং হোয়াট ডু উই মিন বাই
মানে সামথিং মানে অপোজিট বলতে আমরা এখন কি বুঝি? অপোজিট বলতে আমরা এরকম বুঝি যে যদি f1 একটা x এর ফাংশন হয়, এটা x এর টার্মে বলছি, সবার টার্মেই বলা যেতে পারে, যদি f1 x এর ফাংশন হয় আর f2 যদি মানে দুটোই যদি x এর ফাংশন হয়, তাহলে f2 bra f1 ket is integration minus infinity to plus infinity f2 star f1 dx. এটা কিসের ডেফিনেশন? This is actually the definition of bra vector. তার মানে f1 যদি একটা কেট হয়, তাহলে f2 হচ্ছে এমন একটা ভেক্টর বা করেসপন্ডিং ব্রা ভেক্টর, সো দ্যাট মানে ঠিক যেমন এখানে a ইন্টু আই ইন্টু কস থিটা, সেরকমই ব্যাপারটা। এটা হচ্ছে ব্রা ভেক্টরটা এমন একটা ভেক্টর, সেটা কেমন ভেক্টর? সেটা হচ্ছে এইরকম একটা ভেক্টর, অর্থাৎ f2 স্টার x f1x dx। এইটা এরকম ভাবে যদি লেখা যায়, এরকম ভাবে যদি আমি লিখি, তাহলে আমি বলবো যে f1 কেটের সঙ্গে আমি f2 ব্রায়ের ইনার প্রোডাক্ট নিচ্ছি। আচ্ছা, এই জায়গাটা একটু কমপ্লিকেটেড আছে, যদি কোনো জায়গা না বুঝতে পারিস মাঝখানে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করবি, ঠিক আছে? কারণ এটা বোঝাটা খুব জরুরি, কিন্তু এটা বোঝাটা একটু মুশকিল। আচ্ছা, তাহলে আর একটু কি হলো তাহলে ব্যাপারটা এক লাইনে? ব্যাপারটা হলো যে প্রথমে আমার একটা ফিলোসফিক্যাল প্রবলেম হচ্ছিল, তাই আমি এক্সিস্টেন্সকে ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট করলাম। ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট করার ফলে ব্যাপারটা ফিলোসফিক্যালি কারেক্ট হলো, কিন্তু বোঝার পক্ষে মুশকিল হলো। আচ্ছা, এবার সেই ইন্ডিপেন্ডেন্ট জিনিসটাকে আমি বলছি একটা সাম অ্যাবস্ট্রাক্ট কেট। তারপর আমি দেখলাম যে আমি যদি ভেক্টরের প্রজেকশন এই ব্যাপারগুলো দিয়ে ভাবি, তাহলে একটু সহজে বোঝা যায়। তার জন্য আমি কেটটাকে বললাম ভেক্টর। ওকে, এরপর প্রজেকশন আমি ডট প্রোডাক্ট দিয়ে নিই, কিন্তু সেটা সিম্পল এনাফ, জাস্ট ম্যাগনিটিউডকে মাঝের অ্যাঙ্গেল থিটা কস থিটা দিয়ে গুণ করলে প্রজেকশন নেওয়া হয়ে যায়। কেটের ক্ষেত্রে প্রজেকশন নেওয়াটা একটু কঠিন। আচ্ছা, এরপর নেক্সট কি? ভিজুয়ালাইজ করতে গেলে আমাকে পজিশন স্পেসে কি বলে ওটাকে, প্রজেকশন নিতে হবে। প্রজেকশন নেওয়ার নিয়ম কি? প্রজেকশন নেওয়ার নিয়ম বানাতে গিয়ে আমাকে আরেকটা ভেক্টর ডিফাইন করতে হলো, উইচ ইজ ব্রা ভেক্টর। ব্রা ভেক্টরের ডেফিনেশন কি? ব্রা ভেক্টরের ডেফিনেশন হচ্ছে, মনে করি f1 একটা কেট এবং f2 হচ্ছে একটা ব্রা ভেক্টর, তাহলে f2 ব্রা ভেক্টরটা এমন একটা ব্রা ভেক্টর so that bra f2 ket f1 is equal to this integration। এই যে ব্রা ভেক্টর ইনটু কেট ভেক্টর বললাম, এইটাকে বলা হয় ইনার প্রোডাক্ট। এবং যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এটাই, যে এই যে এবার দেখ, এবার এটা কারণ মনে হতে পারে যে এই যে ইন্টিগ্রেশনটা দেখতে এত ভালো, বোঝা যাচ্ছে সহজে, তাহলে আমি এইটা বলছি কেন? মানে এই একটা বিচ্ছিরি একটা জিনিস হঠাৎ করে কেট আর ব্রা আমি কেন বললাম? তার কারণ এই জিনিসটা এতটাই ভালো, পাওয়ারফুল একটা নোটেশন। দেখ, এটা কিন্তু এক্স এর উপর ডিপেন্ডেন্ট না, এবং এটাকে তুই যে কোনো ভাবে লিখতে পারিস। এখানে কিন্তু f2 আর f1 টাই ইম্পর্টেন্ট, x is not important here. So this same inner product can be written in terms of any other function. For example, it can be written in terms of function নয়, variable. It can be written in terms of variable p also. কিংবা it can be written in terms of যে কোনো হাবিজাবি ভেরিয়েবল।
যে কোনো ভেরিয়েবল, জাস্ট এনি ভেরিয়েবল। যদি শুধুমাত্র এটাতেই আটকে থাকতাম তাহলে এই ফ্রিডমটা আমি পেতাম না। এটা বলা মানে শুধু এটাই বলা, কিন্তু F2 ইনার প্রোডাক্ট F1 ব্রা ইনার প্রোডাক্ট কেট, এইটা বলা মানে কিন্তু এই সব কিছুকেই একসঙ্গে বলা। এইবার যে দেখবে, যে বুঝবে, যে অঙ্কটা করছে, সে তার সুবিধা মতন ভেরিয়েবলের টার্মে এটাকে এক্সপ্রেস করতে পারে। সো দিস ইজ দ্য, কোনো একটা কিছু, কিন্তু এখানে তোর ফ্রিডম আছে, সেটা তোর ইচ্ছা হলো তুই এক্স নিতে পারিস, পারমিতা যদি ইচ্ছা হয় পারমিতা মোমেন্টাম নিতে পারে। মানে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট করা। বারবার বলছি, শোডিঞ্জারস ইকুয়েশন ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন এক্স, বা এই যে ডেফিনেশনটা, ইট ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন এক্স, বা তোরা যাই করে থাকিস, তোরা যেমন মোমেন্টাম বার করেছিস, এইচ কা টাই ডেল সাই ডেল এক্স ইকুয়াল টু আইগেন ভ্যালু অফ সাম, মানে আইগেন ভ্যালু আর কি অফ মোমেন্টাম, তো সবার মধ্যে একটা করে এক্স ঢুকে আছে। এবার থিওরিটা হচ্ছে যে এমন একটা এক্সপ্রেশন বার করতে হবে যার মধ্যে এক্স নেই, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তারপর আমি আমার ইচ্ছে মতন এক্স এর টার্মে লিখতে পারি, ইচ্ছে মতন পি এর টার্মে লিখতে পারি, আলফা টার্মে লিখতে পারি, কেননা একটা পার্টিকেলের এক্সিস্টেন্স কখনোই শুধুমাত্র পজিশন ডিপেন্ডেন্ট বা শুধুমাত্র মোমেন্টাম ডিপেন্ডেন্ট এটা হতে পারে না। হ্যাঁ বল। হ্যাঁ সেটা লিখতেই পারিস, কিন্তু এবার তুই এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলতে পারিস না যে আগামী 100 বছরে কোন কোন নতুন ভেরিয়েবল সৃষ্টি হবে। যেমন তার উদাহরণ হচ্ছে প্যারিটি। হুম হুম। হ্যাঁ, কেটসাই, কেটসাইটা কি বোঝাচ্ছে? কেটসাইটা বোঝাচ্ছে, হুম বলছি কি বোঝাচ্ছে। কেটসাই মানে হচ্ছে যে একটা ফুটবল আছে, এই যে আছে, আছে, এই যে আছে এটাই হচ্ছে কেটসাই। এবার কোথায় আছে, মানে হোয়ার, এক্সে আছে। আচ্ছা, কি বলবো, আচ্ছা মানে কোন স্পিডে আছে, হোয়াট স্পিড, সেটা বোঝাচ্ছে পি। কত এনার্জি, হোয়াট এনার্জি, সেটা বোঝাচ্ছে যে ই। কে ফুটবলটা নিয়ে খেলছে সেটা হয়তো সামথিং এলস বোঝাবে, সেটা হয়তো আলফা। হু ইজ প্লেইং উইথ দ্য ফুটবল, সেটা হয়তো আলফা। হোয়াট ইজ দ্য শেপ, দ্যাট, হুম, হোয়াট ইজ দ্য শেপ, সেটাকে যদি কেউ অন্য একটা ভেরিয়েবল দিয়ে, যদি আর কি কেউ চায়, কেউ যদি এরকম একটা ভেরিয়েবল ডিফাইন করে যে স্ফেরিক্যাল হলে, একটা ভেরিয়েবল আমি ডিফাইন করলাম বিটা, ঠিক আছে, স্ফেরিক্যাল হলে তার ভ্যালু 1, স্কোয়ার হলে তার ভ্যালু 1.5, এরকম তো করতেই পারি ডিফাইন, কেউ আটকাচ্ছে না। সিলিন্ড্রিক্যাল হলে তার ভ্যালু 2, এরকম একটা ভেরিয়েবল বিটা, তাহলে এটা কি হলো, শেপ ভেরিয়েবল। তাহলে হোয়াট শেপ, ভেরিয়েবল বিটা, এই রকম। কিন্তু এই যে আছে সেটা হচ্ছে কেট ভেক্টর, বুঝেছিস? আমরা কিন্তু মানে সোজা বাংলা কথা হচ্ছে ক্লাসিক্যাল কনসেপ্টের সঙ্গে কোয়ান্টামটাকে ম্যাচ করতে হবে। ঠিক আছে, ক্লাসিক্যাল কনসেপ্ট কিন্তু এটা, মানে আদিম মানুষ যারা কিছুই জানতো না তারা কি আর, ইভেন তারা কি পজিশন হয়তো ভাবতো, কিন্তু পজিশন তো মেপে তো দেখেনি, সেসব তো মাপামাপি তো অনেক পরে এসেছে। ঠিক আছে, তারা তো শুধু আছেটাই জানতো। তো এই আছের করেসপন্ডিং একটা কিছু থাকবে না কোয়ান্টামে, প্রশ্নটা সেখানে। মানে আছে, আমি প্রথমে শুরুটাই করছি কোথায় আছে দিয়ে, এক্স দিয়ে আমি গল্প শুরু করছি, এটা তো ঠিক নয়, আমার তো অরিজিনাল একটা অরিজিনালিটি থাকবে। তারপর আমি এক্স মাপলাম কি যা খুশি মাপলাম, সেটা একটা ডিফারেন্ট ম্যাটার। কিন্তু শোটিঞ্জারের প্রবলেমটা ছিল যে শুরুটাই হচ্ছে এক্স দিয়ে। তাতেই হাইজেনবার্গের আপত্তি এটাই যে, মানে এক্স যখন আমরা, এক্স সম্পর্কে যখন আমরা জানতাম না, তখনকার লোক যদি আমি হতাম তাহলে আমি কি করতাম, তাহলে কি আমি মানে কিছুই ম্যাথমেটিক্স করতে পারতাম না, সেটাই ওনার প্রশ্ন। মানে ফিলোসফিক্যাল, আগেই শুরুতেই বলেছি যে এটা একটা ফিলোসফিক্যাল ক্ল্যাশ। কিন্তু এবার তোদের একটা খুব এমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি যাতে বুঝবি যে এটা কতটা জরুরি ছিল।
আচ্ছা, ইলেকট্রন হচ্ছে স্পিন হাফ পার্টিকেল। যদিও এটা তোরা থিওরিটিক্যালি খুব বেশি পড়িসনি, কিন্তু এদিক ওদিক কিছু তো শুনেইছিস। এটা আমি একটু ডাইভার্ট করছি, আবার আমি পুরোনো থিওরিতে ফিরবো, কিন্তু বুঝবি যেটা কেন এত জরুরি। ইলেকট্রন স্পিন হাফ পার্টিকেল। ওকে, এবার তোরা এটাও জানিস যে ইলেকট্রন হচ্ছে একটা, প্রথমে লোকে ভাবতো পয়েন্ট পার্টিকেল, পরবর্তীকালে দেখা গেল যে পার্টিকেলের ওরকম ঠিক ওরকম হয় না ব্যাপারটা। সমস্ত পার্টিকেল বা ওয়েভ লাইক জিনিসের একটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থাকে। সে যাই হোক, যাই থাকুক না কেন, মেন প্রবলেম হচ্ছে ইলেকট্রন কিন্তু মানে এরকম নয় ব্যাপারটা যে ইলেকট্রন একটা চার্জড পার্টিকেল এবং তার একটা অ্যাক্সিস আছে এবং সেটা হয়, কি বলে, রোটেট করে, এরকম কিন্তু নয় ব্যাপারটা। ঠিক আছে, আরো যদি ফিজিক্যালি ভাবতে অসুবিধা হয়, ম্যাথমেটিক্যালিও আমি বলতে পারি। শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা জানি। শ্রোডিঞ্জার ইকুয়েশনকে যদি 3 ডাইমেনশনে লেখা হয় তাহলে এটা দাঁড়াবে -h²/2m গ্রেড স্কোয়ার psi, which is a function of r vector, প্লাস vr, ইউজুয়ালি এটা জাস্ট r এর ফাংশন হয়, ইকুয়াল টু psi r, তাই তো? এবার আমি যদি একটা হাইড্রোজেন অ্যাটমের এনার্জি লেভেলগুলো বার করার চেষ্টা করি, এই লেভেলগুলো, তাহলে আমাকে কি করতে হবে? সিম্পল ভিআর এর জায়গায় আমাকে মাইনাস, আচ্ছা হাইড্রোজেন অ্যাটমে তো z ইকুয়াল টু 1, e স্কোয়ার বাই 4πε0 r, এইটা এখানে বসাতে হবে, তারপরে সলভ করতে হবে। সলভ করলেই কি হওয়া উচিত? সমস্ত এনার্জি লেভেলগুলো আমার পাওয়া উচিত। সলভ আমরা করব পরে, কিন্তু আপাতত এইটা বলে দিই যে সলভ করে মানে দেখা যায় যে এনার্জি লেভেল ডিপেন্ডস অন n l ml। শ্রোডিঞ্জার ইকুয়েশন, তো শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করে কিন্তু n l ml এই তিনটে পাওয়া যায়। ms টা কিন্তু ms ইকুয়াল টু যে প্লাস মাইনাস হাফ, এটা কিন্তু থিওরিটিক্যালি মোটেও পাওয়া যায়নি, অঙ্ক কোষে এটা পাওয়া যায়নি। কিভাবে পাওয়া গেছিল? স্টার্ন গার্লাচ এক্সপেরিমেন্ট করে এটা পাওয়া গেছিল। স্টার্ন গার্লাচ এক্সপেরিমেন্ট তোরা পড়েছিস কি পড়িসনি মনে করতে পারছি না আমি। যাই হোক, স্টার্ন গার্লাচ এক্সপেরিমেন্টটা বেসিক্যালি কিছুই না, একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম অন, আচ্ছা অরিজিনাল এক্সপেরিমেন্টটাও এখন বাদ দে, ফর সিম্পলিসিটি বলছি, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি একটা স্ট্রিম অফ ইলেকট্রনস পাঠালাম। দেখা গেল এরকম ভাবে যদি ফিল্ড মানে পোলটা আর কি থাকে আর মাঝখান দিয়ে ইলেকট্রন যাচ্ছে, দেখা গেল 50% ইলেকট্রন উপরে চলে এলো, 50% ইলেকট্রন নিচে চলে এলো। এই জিনিসটার অর্থ ইলেকট্রন ইন্টারঅ্যাক্টস, কিভাবে বোঝাবো, ইলেকট্রন ইন্টারঅ্যাক্টস উইথ ম্যাগনেটিক ফিল্ড। উপর নিচেটাও আপাতত বাদ দেন, সিম্পল হচ্ছে ইলেকট্রনকে পাঠালাম ফিল্ডের মধ্যে দিয়ে, দুটো স্পেসিফিক পয়েন্টে ওরা ক্লাস্টার করলো। তার মানেই হচ্ছে নিশ্চয়ই ইলেকট্রনের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের একটা বিশেষ ধরনের, কার্সার হারিয়ে গেছে, ও হ্যাঁ, ইলেকট্রনের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের একটা বিশেষ ধরনের ইন্টারাকশন আছে, যেটা কিনা লোরেন্জ ফোর্স নয়, which is not a Lorentz force. Lorentz force তো একটা আলাদা ব্যাপার, যে কোনো চার্জ পার্টিকেলেরই থাকে, মানে যে কোনো চার্জ পার্টিকেলই এক প্রকারের ইন্টারাক্ট করে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে,
কিন্তু এটা কিন্তু লোরেন্স ফোর্স নয়। লোরেন্স ফোর্স হলে তো এটা এরকম হতো না যে দুটো পার্টিকুলার জায়গায় পৌঁছালো একটা সেট অফ ইলেকট্রনস। তাহলে এটা লোরেন্স ফোর্স নয়, এটা একটা অন্য ধরনের ইন্টারাকশন। যে কোনো পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করে তার মানেই তার একটা এই যে ইন্টারাকশন সেটাকেই ম্যাথমেটিক্যালি স্পিন বলা হয়। স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, মানে তার একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে which is because of মানে which is due to some type of motion। এবার মুশকিল হচ্ছে ইলেকট্রন তো একটা কোনো সিস্টেম অফ পার্টিকেল না, মানে একটা সিঙ্গেল ইলেকট্রন মানে একটাই মাত্র সিঙ্গেল ইলেকট্রন, যার আবার কিনা সেরকম কোনো স্ট্রাকচারও নেই যে ইলেকট্রন, মানে ইলেকট্রন তো ফান্ডামেন্টাল পার্টিকেল, ইলেকট্রনের মধ্যে যে অনেক কিছু পার্টিকেল আছে সেরকমও কিছু না। তার মানে ইলেকট্রন হ্যাজ নো ডেফিনিট স্ট্রাকচার। ইলেকট্রন একটা পয়েন্ট পার্টিকেল, কিংবা ইলেকট্রন হচ্ছে একটা সামথিং ক্লাউড লাইক একটা ব্যাপার। তো এটা একটু আশ্চর্যই ব্যাপার যে সেটার আবার একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে যেটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করে। ব্যাক ক্যালকুলেট করে দেখা গেল যে এই যে ইন্ট্রিনজিক একটা ব্যাপার, মানে একটা ইলেকট্রন চুপচাপ বসে থাকলেও সে ইট ক্যান ইন্টারাক্ট উইথ ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এটা কিন্তু ওর নিজস্বতা, ও যে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করছে এটা ওর মোশনের জন্য নয়, ইট ইজ নট ডিউ টু ইটস মোশন। ও যদি জাস্ট এমনি বসে থাকে তাহলেও ও ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে। এই ব্যাপারটাকে আমি ডিফাইন করার জন্য একটা নতুন ভেরিয়েবল, আগেই বলেছি ভেরিয়েবলের কোনো নেই, গ্যারান্টি নেই। আজকে পজিশন মোমেন্টামে লাফালাফি করছে মানে কালকেও যে সেটা ইম্পর্টেন্ট থাকবে তা নয়। তার প্রমাণ হলো নতুন একটা ভেরিয়েবল সৃষ্টি হলো হুইচ ইজ কল্ড স্পিন। মজার ব্যাপার হলো স্পিন ভেরিয়েবলকে তুই কোনোভাবেই কোনো রকম পজিশন কোঅর্ডিনেট দিয়ে লিখতে পারবি না। স্পিনকে যে পজিশন কোঅর্ডিনেট দিয়ে লেখা যায় না তার সবচেয়ে বড় প্রমাণ হলো শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে স্পিনের কোনো ইনফরমেশন পাওয়া যায় না। ওকে, তাহলে আমরা এমন একটা ভেরিয়েবল পাচ্ছি, ভেরিয়েবল বা মেজারেবল কোয়ান্টিটি পাচ্ছি যেটার সঙ্গে পজিশনের কোনো রকম সম্পর্ক নেই। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তার কারণ এই যে আমি একটা পজিশন ইন্ডিপেন্ডেন্ট কি বলবো, পজিশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলই বলি, ভেরিয়েবলই তো, দুটো দুটো ভ্যালু, পজিশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পেলাম স্পিন। যদি আমি শ্রোডিঞ্জার ওয়েভ মেকানিক্সে বসে থাকতাম তাহলে স্পিনকে আমি কি করে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব? কোনোদিনই পারবো না, নট পসিবল। এবার আজকে স্পিন পেয়েছি, কালকে আরো কিছু পেতে পারি, যাই হোক আপাতত স্পিনটাই পেয়েছি। তো এত যে গুরুত্বপূর্ণ একটা ভেরিয়েবল, মানে স্পিন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ডিফাইন্স হাউ ইউ ইন্টারাক্ট উইথ ম্যাগনেটিক ফিল্ড। স্পিন is a variable which defines magnetic interaction। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ভেরিয়েবল, ফেলে দিতেও পারবো না। ম্যাথমেটিক্যালি কি করে শো করব? পজিশনের সঙ্গে কোনো কোরিলেশন নেই, সাই এক্স দিয়ে কোনোদিন শো করা যাবে না, এবং এমন একটা মানে কোয়ান্টিটি যেটা শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে পাওয়া যাবে না, এমন একটা কোয়ান্টিটি যেটা শ্রোডিঞ্জার ওয়েভ মেকানিক্সের আন্ডারে there is no, absolutely no operator in, কোথায় নেই? শ্রোডিঞ্জারের ওয়েভ মেকানিক্সে there is no operator for
স্পিন, এইসব ফ্যাক্টরা কোয়ান্টাম মেকানিক্সেই আসে। যাই হোক, তাহলে তখন আমি কি করব? তাহলে এটা কিন্তু পরিষ্কার, মানে স্পিনের কথা ভাবলে এটা একদম পরিষ্কার যে শ্রোডিঞ্জারস ওয়েভ মেকানিক্স ইজ ইনকমপ্লিট। এমন কিছু আমাকে ভাবতেই হবে যেটা পজিশন ইন্ডিপেন্ডেন্ট, কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্স থাকবে না। এরকম কিছু একটা ভাবলে তবেই আমি একটা ফ্রিডম পাবো, তখন আমি অনেক রকম ভেরিয়েবলের কথা ভাবতে পারবো। আর প্রথমে যদি পজিশনে আটকে যাই, তাহলে পজিশন বেসড যা যা, অর্থাৎ পজিশন, মোমেন্টাম, এনার্জি, এর বাইরে আমি যেতে পারবো না। কিন্তু নেচার তো আর পজিশনের মধ্যে নিজেকে আটকে রাখেনি। আটকে যে রাখেনি তার প্রমাণই হচ্ছে পজিশন ইন্ডিপেন্ডেন্ট একটা মেজারেবল কোয়ান্টিটি এক্সিস্ট করে। তাহলে বুঝতে পারছিস তো, আমরা ভাবি, যেটা অর্ণব বললো, আমরা ভাবি পজিশন দিয়ে, নেচার তো পজিশন দিয়ে ভাবে না। নেচারের তো ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে মানুষ যেভাবে ভাবছে ও সেভাবেই চলবে। নেচার কিন্তু প্রচন্ড ডাইভার্স, এবং আমরা এখনো নেচারের কিছুই বুঝি না। ফলে তাহলে হাইজেনবার্গের চিন্তা ভাবনাটা কতটা অ্যাডভান্সড সেটা ভাব, যে উনি আগে থেকেই ভেবেছিলেন বা বুঝেছিলেন যে আমি যদি পজিশনের মধ্যে নিজেকে আটকে রাখি বা পজিশনকে যদি এতটা আনডিউ ইম্পর্টেন্স দিই, তাহলে আমার কপালে দুঃখ আছে, এবং our approach will be very much limited. আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলা লোক সামলাতে পারছি না, সেটা হচ্ছে গিয়ে, এটা যদিও একটু সিলেবাসের বাইরের গল্প, তাও একটুখানি বলি। সেটা হলো যে হাইজেনবার্গের যে আনসার্টেনটি প্রিন্সিপাল, যেটা আমরা এখন যত্রতত্র অ্যাপ্লাই করি, ঠিক আছে, এইটা তো দেখতে এত ছোট, এটার পেছনে যে ফিলোসফি, যে পজিশন আর মোমেন্টাম নাকি একসঙ্গে মাপা যাবে না, এইটা নিয়ে মানে হাইজেনবার্গকে যে কত রকম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, মানে এটা তোরা মানে জাস্ট ভাবতেই পারবি না। মানে প্রচন্ড ইনসাল্ট থেকে শুরু করে, মানে সবাই উড়িয়ে দিচ্ছে। আর হাইজেনবার্গ খুব ইয়াং ছিলেন আর কি যখন উনি এই সমস্ত ডিরাইভ করেছে, মানে এই সমস্ত প্রপোজ করেছিলেন। তো লোকজনের একটাই কথা ছিল যে নেচারের পজিশন মোমেন্টাম দুটোই একসঙ্গে থাকে, আমি মাপতে পারি না, সেটা মাই ফল্ট। ঠিক আছে, এটা আমার ফল্ট, বাট নট nature's reality. It is not a reality of nature. It is the কি বলবো এটাকে, it is the problem of my observation. এটা লোকজনের ওই সময় সমস্ত লোকজনেরই ইনফ্যাক্ট চিন্তা ভাবনা এটাই ছিল যে নেচারের রিয়েলিটি এটা হতেই পারে না, এটা আমার অবজারভেশনের প্রবলেম হতে পারে, যে আমি পজিশন বা মোমেন্টাম একসঙ্গে মাপতে পারি না। কেননা হাইজেনবার্গের যেটা থট এক্সপেরিমেন্ট ছিল, সেটা হচ্ছে যে একটা পার্টিকেল অবজার্ভ করব। কিভাবে অবজার্ভ করবো? একটা ভাবেই অবজার্ভ করা যায়, সেটা হচ্ছে ফোটন, বাই সেন্ডিং আ ফোটন। তাহলে ফোটন দিয়ে যখন হিট করব, প্রথমত এই যে হিট করছি তার ফলে ওর পজিশন একটু ডিস্টার্ব হবে, আর পজিশন একটু ডিস্টার্ব হবে। এবার ফোটনের কিছুটা মোমেন্টাম তো থাকতেই হবে, কেননা কিছুটা মোমেন্টাম না থাকলে আর মানে নন জিরো মোমেন্টাম থাকতে হবে। আই শুড হ্যাভ আ ফোটন অফ আ নন জিরো মোমেন্টাম, যেটা কিনা এখানে আসবে, হিট করবে, আমার চোখে আসবে। তাহলে এই যে একটা সামান্যতম মোমেন্টাম থাকতে হবে, সেই মোমেন্টামটাই যখন মোমেন্টাম নিয়ে ও যখন এটাকে হিট করছে, তখন এই পার্টিকেলের পজিশন আমি হয়তো ঠিকভাবে জানতে পারলাম, ধরেই নিই যে আমি অ্যাকিউরেটলি জানতে পারলাম, কিন্তু যেহেতু মোমেন্টাম একটা নন জিরো মোমেন্টাম আছে, তাই মোমেন্টামটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে দেয়ার ইজ আনসার্টেনটি ইন পজিশন, আনসার্টেনটি ইন মোমেন্টাম। এই জিনিসটাকেই পয়েন্ট আউট করে লোকজন বললো যে তাহলে তো এটা আমার অবজারভেশনের প্রবলেম, যে আমি ফোটন পাঠিয়ে একটা জিনিসকে দেখি, ফোটন না পাঠিয়ে আমি সেই জিনিসটাকে দেখতে পাই না, তাহলে এটা আমার প্রবলেম হলো, এটা নেচারের প্রবলেম কি করে হলো? সেই সময় হাইজেনবার্গের একটা উক্তি, যেটাকে এখনো কোট করা হয় বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে হোয়াট ইজ রিয়েলিটি। রিয়েলিটি, এই যে আমি বলছি নেচারের রিয়েলিটি আর আমার অবজারভেশন, রিয়েলিটিটা অ্যাকচুয়ালি কি? হাইজেনবার্গের উত্তর হলো হোয়াট
I observe is reality. যা আমি what I don't observe is unknown to me and exact sentence টা যদিও আমার মনে নেই. What I observe is reality. What I don't observe is unknown to me and it is basically irrelevant. মানে সোজা কথা হচ্ছে যে উনি কোনো রকম আর কি অ্যাবসলিউট কোনো কিছুতে উনি একেবারেই বিশ্বাসী ছিলেন না. তার আগে পর্যন্ত বা এখনো আমরা যখন ভাবি তখন আমরা কিন্তু এরকম একটা ভাবার আমাদের টেন্ডেন্সি আছে যে পরম কিছু একটা আছে, মানে অ্যাবসলিউট কিছু একটা আছে, নেচার. ঠিক আছে, আমরা কিভাবে যে নেচার কিছু একটা অ্যাবসলিউট আছে সেটাকে আমি স্টেপ বাই স্টেপ জানছি. হাইজেনবার্গ বলেছিলেন আমি যতটুকু দেখি ততটাই রিয়েলিটি. এই মুহূর্তে আমি যদি ডেল্টা এক্স ডেল্টা পি কে জিরো করতে না পারি তাহলে এটাই আমার এই মুহূর্তের রিয়েলিটি. পরবর্তীকালে যদি আমি জিরো করতে পারি তখন আমি সেটাই রিয়েলিটি বলবো. কিন্তু আমি আগে থেকে কখনোই ধরে নেব না যে আমার কিছু একটা রিয়েলিটি আছে. এই যে লোকজন বলছিল যে পজিশন আর মোমেন্টাম একসঙ্গে মাপা যায়, এটা নেচারের রিয়েলিটি. হাইজেনবার্গের কোশ্চেন হচ্ছে তার প্রমাণ কি? মানে তুমি যে বলছো পজিশনও মাপতে পারি মোমেন্টামও মাপতে পারি, তুমি হাউ ক্যান ইউ প্রুভ মানে নেচারের যে পজিশন আর মোমেন্টাম একসাথে মাপা যায়, দুটোই যে এক্সিস্ট করে একসঙ্গে, সেটা তুমি প্রমাণটা কি? প্রুফ তো কিছু নেই. প্রুফ দেখাতে পারলে ঠিক আছে, প্রুফ থাকলে কোনো চাপ নেই, কিন্তু প্রুফ যখন নেই তখন তুমি তো ধরে নিতে পারো না. দেয়ার শুড নট বি এনি অ্যাজাম্পশনস. আমাদের তো অ্যাজিউম করে নেওয়ার একটা খুব আছে, মানে এখন নেই, এখন আধুনিক যুগ, এখন অনেক চিন্তা ভাবনা আসলে চেঞ্জ হয়েছে, কিন্তু তখনকার যুগে তো ব্যাপারটা এরকম ছিল না. তখন অ্যাজিউম করে নেওয়া হতো আদম আর ইভের থেকে মানুষের জন্ম হয়েছে. ঠিক আছে, এগুলো তো বেসিক্যালি নাথিং বাট অ্যাজাম্পশনস. তো হাইজেনবার্গ কিন্তু ওই সময় দাঁড়িয়ে বিশাল বড় টুক এ লট অফ কারেজ টু আস্ক দিস কোয়েশ্চেন বা টু চ্যালেঞ্জ যে হাউ ক্যান ইউ অ্যাজিউম সামথিং. ইউ ক্যানট অ্যাজিউম. যতটা তুমি অবজার্ভ করো বা যতটা তুমি থিওরিটিক্যালি প্রুভ করতে পারো ততটাই রিয়েলিটি. আর যেটা তুমি পারছো না সেটা তুমি হাতে রাখো, ভবিষ্যতে পারলে পারলে. কিন্তু এই ব্যাপারটা যে না পজিশন মোমেন্টাম একসঙ্গে থাকে, রিয়েলিটি, এটা তো অ্যাজাম্পশন, এটা তো কোনো প্রুফ নেই, কেউ এক্সপেরিমেন্টালি দেখাতে পারেনি, থিওরিটিক্যালি দেখাতে পারেনি. তাহলে সেক্ষেত্রে আমি কেন এটাকে রিয়েলিটি বলবো? আমি যা অবজার্ভ করি সেটাই আমার রিয়েলিটি. তো মানে হাইজেনবার্গের কিন্তু মানে রেভলিউশনারি চিন্তা ভাবনাটা মানে আমার পার্সোনালি মনে হয় যে হাইজেনবার্গের ম্যাথমেটিক্স যতটা ইম্পর্টেন্ট ওনার ফিলোসফিটা ততটাই ইম্পর্টেন্ট. ওয়েল, যাই হোক, তাই যে উনি এত কষ্ট করে এত কিছু ভাবলেন তার ফলে আমাদের টপিক বাড়লো আর কি. টপিক বেড়ে যেটা হলো সেটা হচ্ছে যে কেট ভেক্টর অ্যাবস্ট্রাক্ট যদি পজিশন মাপতে যাই পজিশন স্পেসে প্রজেক্ট করব. কিভাবে প্রজেক্ট করব? সাই কেটের সঙ্গে এক্স ব্রা ইনার প্রোডাক্ট নেব. think in terms of position, project on X space I want information about X. Think in terms of X তার মানেই তাই. Project on X space. How to project? Take inner product of X bra vector and
সাই কেট ভেক্টর এই এটাকেই ওয়েভ মেকানিক্সে ফাই এক্স বলা হয়। মানে ওয়েভ মেকানিক্সটা তো ভুল নয়, কিন্তু ওটা একটা লিমিটেড পার্ট, ঠিক আছে? তার মানে কেট বলি বা যাই বলি, সেখান থেকে আমাকে ওয়েভ মেকানিক্সের সঙ্গে ব্যাপারটাকে রিলেট করতে হবে। তো ইফ আই টেক দ্য ইনার প্রোডাক্ট অফ এক্স অ্যান্ড সাই, এগুলো সবই কিন্তু আমি থিওরি ডেভেলপ করছি। এবার এটা বলিস না যে এটার ফর্মুলাটা আপনার আগের ইনার প্রোডাক্টের ফর্মুলার সঙ্গে কেন ম্যাচ করছে না। এখনো কিন্তু আমি থিওরি ডেভেলপ করছি, ঠিক আছে? মানে এখন যদি আমাকে কেউ বলে যে আপনি এক্স কেটের এক্সপ্রেশন লিখুন, দেয়ার ইজ নো এক্সপ্রেশন। এক্স কেটের এক্সপ্রেশন লিখে সেটাকে উল্টে ব্রা করে দিলাম, করে আমি ওই ফর্মুলায় বসিয়ে দিলাম, এই যে আমার এই ফর্মুলা, এটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় এবং সবার ক্ষেত্রে সম্ভব না। কারণ এখানে এফ ছিল এক্স এর ফাংশন, এইটা ছিল আমার কেট, এটা ছিল আমার ব্রা, আর এখন আমি কি করছি, এটাই আমার স্বয়ং, এটাই আমার কেট হলে এটাকে আবার কারোর ফাংশন হিসেবে লেখা মুশকিল। মানে এখন তোকে ওইগুলো ভুলে যেতে হবে যে সবকিছুকে আমি সুন্দর করে একটা ফাংশন হিসাবে লিখি এবং তারপর আমি এটা ইন্টিগ্রেট করি, ওটা এখন তোকে ভুলে যেতে হবে। এখন এই মুহূর্তে তুই যেটা করছিস সেটা হচ্ছে তুই একটা অ্যাবস্ট্রাক্ট থিওরি ডেভেলপ করছিস, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ যখন পুরো থিওরি ডেভেলপ হয়ে যাবে তখন তুই পুরো ব্যাপারটা বুঝে যাবে। কিন্তু এখন তোকে ওরকম এফএক্স এই ফর্মে ভাবাটা তোকে বাদ দিতে হবে, এফএক্স এফপি এগুলো বাদ দিতে হবে। এখন মনে রাখবি যা করছিস সেটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, আর অ্যাবস্ট্রাক্ট জিনিস মানেই ভিজুয়ালাইজেশন কম, ওই জন্য এটাকে অ্যাবস্ট্রাক্ট বলে। ভিজুয়ালাইজেশন কম, ম্যাথমেটিক্স বেশি। কারণ আমাদের ব্রেনের ক্যাপাসিটিটা একটু কম, আমরা সবকিছু ভিজুয়ালাইজ করতে পারি না, তাই আপাতত ম্যাথমেটিক্যালি ভাবতে হবে। পরে যদি দিনরাত ভাবতে শুরু করিস তখন হয়তো কিছু কিছু জিনিস ভিজুয়ালাইজ করলেও করতে পারি। হয়তো রাতে ঘুমালি, দুঃস্বপ্ন দেখছিস যে তুই কেট একটা ভেসে ভেসে বেড়াচ্ছে, সেখান থেকে বিভিন্ন জায়গায় প্রজেকশন হচ্ছে, সেটা হতে পারে, সেটা তোর উপর ছেড়ে দিচ্ছি আমি। আচ্ছা, সাই এক্স, এবার মনে কর আমি মোমেন্টামের ইনফরমেশন চাই, তার মানে আমাকে কি করতে হবে, পি এর টার্মে ভাবতে হবে। তার মানে প্রজেক্ট অন পি স্পেস। পি স্পেসেরও একটা সুন্দর এক্সাম্পল আছে, কিন্তু এখন বললে বুঝবি না, সলিড স্টেট যখন পড়াবো তখন বুঝবি যে মোমেন্টামটা জাস্ট ডিএক্স ডিটি নয়, মানে মাস ইন্টু ভেলোসিটি নয়, মোমেন্টাম একটা আলাদা একটা জিনিস, মজার জিনিস। আচ্ছা, তাহলে টেক একদম এক ব্যাপার, টেক ইনার প্রোডাক্ট অফ পি ব্রা অ্যান্ড সাই কেট। আচ্ছা, আরেকটা কথা বলি, এই সাই, এটা সাই আর এটা না ফাই, মানে এটা কিন্তু আলাদা, মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট জিনিস আর এগুলো হচ্ছে তার কি বলবো প্রজেকশনের পরের জিনিস। এটা ফাই। আচ্ছা, তাহলে ইনার প্রোডাক্ট অফ পি ব্রা অ্যান্ড সাই কেট, এইটা। এবার এই অদ্ভুত কোয়ান্টিটিকে কিভাবে লেখা যায়, সেই যে আমি শোডিঞ্জারস ওয়েভ মেকানিক্সে করেছিলাম তখন আমি ফাই পি লিখতাম, তো সেটাই আমি সেইটাই হচ্ছে এইটা, প্রজেকশন নেওয়ার পর অর্থাৎ ইনার প্রোডাক্ট নিলে আমি পাই ফাই ওয়ান। তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা করা হলো সেটা হচ্ছে, ফাই এক্স আর ফাই ওয়ান পি, এগুলো আমাদের আগে থেকে জানা ছিল, নোন, আগে থেকে জানতাম শোডিঞ্জারস ওয়েভ মেকানিক্স থেকে।
আমরা কি করলাম, আমাদের যে অ্যাবস্ট্রাক্ট কেট ভেক্টর সেটা আমরা বললাম ঠিক আছে, তোমাদের তো মানে আপনাদের তো বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি এবার রিলেট করে দিচ্ছি। হাউ টু রিলেট কেট সাই উইথ ফাই অ্যান্ড ফাই ওয়ান। এই যে হাউ টু রিলেট দেম লাইক দিস, যে সাই কেটটা এমন জিনিস যে এক্স ব্রা দিয়ে যদি এটার উপর অপারেট করা হয় তাহলে আমি আপনাদের চেনা ফাই এক্স পাই, এবং মোমেন্টাম দিয়ে যদি অপারেট করা হয় তাহলে আমি সেই চেনা ফাই ওয়ান পি পাই। পুরনো যেটা জানা ছিল, নতুন যেটা তৈরি হলো, দুটোকে ব্রিজ করার জন্য প্রজেকশনের এইরকম ম্যাথমেটিক্স তৈরি করা হলো। এগুলো কিন্তু প্রাইমারিলি ডেভেলপড বাই হাইজেনবার্গ এবং ডিরাক। পজিশনের দরকার হলে পজিশন মাপছি, মোমেন্টামের দরকার হলে মোমেন্টাম মাপছি, এবং আরো অনেক কিছু, যে কোনো যে মানে এনি ভেরিয়েবল, ঠিক আছে, যেটা দরকার তার উপরে আমি দরকার মতন প্রজেক্ট করে নিচ্ছি। এইবার এখন এই জিনিসটা কিন্তু আমাদের ফিলোসফিক্যালি ব্যাপারটা বেশ সুন্দর খাপ খাচ্ছে, যে একটা পার্টিকেল আছে, পজিশনের দরকার হলে পজিশন মাপছি স্কেল দিয়ে, মোমেন্টামের দরকার হলো স্পিড আর টাইম মেপে নিচ্ছি, এনার্জির দরকার হলো সেটা পজিশন আর ভেলোসিটি থেকে ক্যালকুলেট করে বার করছি, বা এনার্জি বার অনেকভাবেই করা যায়, কাউকে দিয়ে হিট করিয়ে কতটা থার্মাল এনার্জি ক্রিয়েট হচ্ছে সেভাবেও এনার্জি মাপা যায়। এনিওয়ে, কিন্তু ব্যাপারটা এবার অন্তত মানে আর কি ম্যাচ করছে ক্লাসিক্যাল কনসেপ্টের সঙ্গে কোয়ান্টামের যে ম্যাথমেটিক্স, সেই দুটো হচ্ছে এখন ম্যাচ করছে। এই ফর্মালিজমকে বলে হাইজেনবার্গস ম্যাট্রিক্স মেকানিক্স। ম্যাট্রিক্সের ব্যাপারটা কোথা থেকে এলো সেটা পরের ক্লাসে বলবো, পরের ক্লাস অর্থাৎ বুধবার বলবো, ঠিক আছে। মানে আমি তো 4 দিন ক্লাস নিই, রবি সোম বুধ শুক্র, একদিন কোয়ান্টাম হবে একদিন সলিড স্টেট হবে, তার মানে হচ্ছে আগামীকাল 7টার সময় সলিড স্টেট হবে। বুধবার আমি বলবো যে ম্যাট্রিক্সের কেস ব্যাপারটা এখানে কোথা থেকে আসে, প্লাস আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে এই যে একটা উদ্ভট ব্যাপার সৃষ্টি হলো কেট ভেক্টর, তাহলে কেট ভেক্টর রিলেটেড ম্যাথমেটিক্সটা কিরকম, the mathematics of Kate vector এবং how it is connected to Schrodinger's wave mechanics। কিছুটা বলেছি, psi x phi p এসব বললাম, কিন্তু তারপর দেখবি মানে বাকি সবকিছু, মানে আমি এখানে ম্যাট্রিক্স মেকানিক্স, এটা সবসময় মনে রাখবি, ম্যাট্রিক্স মেকানিক্স আমি যাই বার করি ওয়েভ মেকানিক্সের মানে ওয়েভ মেকানিক্সকে ভায়োলেট করলে কিন্তু হবে না। ওয়েভ মেকানিক্স ইজ আ পার্ট অফ ম্যাট্রিক্স মেকানিক্স। ম্যাট্রিক্স মেকানিক্সের স্পেস ডিপেন্ডেন্ট পার্টটাই হচ্ছে ওয়েভ মেকানিক্স, তো ফলে সেগুলো আমাদেরকে একটু ক্রস চেক করে দেখে নিতে হবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে আজকে যেগুলো পড়ালাম সেটা আমি জানি না কোনো একটা বইতে পাবি কিনা, তবে আগেই বলেছে এইচএম এর জন্য জেটিলিটা ভালো করে ফলো করতে হবে, গ্রিফিথসও ভালো করে ফলো করতে হবে, এবং গ্রিফিথসের অঙ্ক তো অবশ্যই মাস্ট। গ্রিফিথসের অঙ্ক একটু কম, জেটিলির অঙ্ক বেশি। জেটিলি গ্রিফিথস এই দুটোই মেন। তাছাড়াও কোয়ান্টামের অজস্র ভালো বই আছে, একটা খুব কঠিন বই আছে সেটা হচ্ছে কোহেন-তানুচ্চি। আমি আজকে যেগুলো পড়ালাম সেগুলো অনেক কিছু মিক্সচার, কোনো একটা বইতে পাবি না, ঠিক আছে, না পেলেও চিন্তার কিছু নেই, মোটামুটি আছে ক্লাসটা বুঝলেই হচ্ছে আর কি। আর যেটা বলার সেটা হলো এই যে ম্যাথমেটিক্স অফ কেট ভেক্টর যেটা পরের দিন বললাম, এই পরের দিন পড়বো, এটা হচ্ছে পাসে ম্যাথ পাসে লিনিয়ার অ্যালজেব্রা পড়েছিস, পুরোটাই লিনিয়ার অ্যালজেব্রা। এই যে ম্যাথমেটিক্স অফ কেট ভেক্টর এটা গোটাটাই লিনিয়ার অ্যালজেব্রা। তো ওই যে ভেক্টর স্পেস এই ব্যাপারগুলো, তো সেটা তোদের কাছে যদি বই থাকে তাহলে একটু দেখে রাখিস। ও আচ্ছা, জেটিলিতেও এটা ডিটেলস আছে, গ্রিফিথসেও আছে, জেটিলিতে বেশি ডিটেলস আছে।
তবে বেস্ট হয় যদি ম্যাথ পাসের যে বই সেটা থেকে যদি পড়িস তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি পড়ে রাখলে বুঝতে সুবিধা হবে আর কি। আর না বই না পেলে অসুবিধা নেই, মানে কারণ আমি এমনিতেই পড়াবো একটু কিছুটা, কিন্তু আগে থেকে দেখে রাখতে পারিস। এই ম্যাথমেটিক্সটা পুরোটাই লিনিয়ার অ্যালজেব্রার উপর বেসড, মানে লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড ভেক্টর স্পেস। ঠিক আছে, আজকের ক্লাস এতটাই। এক্ষুনি কোনো কোশ্চেন মাথায় থাকলে। হ্যাঁ, হ্যাঁ বল। ও, পছন্দ আইডি, হ্যাঁ পছন্দ না হতেই পারে। মানে হাইজেনবার্গের কথাটা হচ্ছে প্রমাণ ছাড়া কোনো কিছু আমি। হ্যাঁ, হ্যাঁ ওটাই তো ব্যাপার, আমরা তো ওরকম ভাবে ভেবে। হ্যাঁ, অন্য কেউ যদি দেখে তাহলে বিশ্বাস করে নেব, তাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু কেউ যদি না দেখেই বলে যে এটা এরকমই, সেইটা আমি মানে সেটা আমি কেন মেনে নেব? এটাই হাইজেনবার্গের লজিক। এরকম না কিন্তু যে হাইজেনবার্গ দেখেননি কিন্তু নিলস বোর দেখেছেন, সেটা কিন্তু উনি বলেনি। উনি বলছেন যে কেউই তো দেখেনি পজিশন আর মোমেন্টাম যে একসঙ্গে এক্সিস্ট করে, সেটা তো কেউ দেখেনি। হ্যাঁ, কোনো মানুষ দেখেনি, কোনো প্রাণীও দেখেনি, জানা তো যায়নি যে দেখেছে বলে। হুম, সেইটা বলেছেন, যেটা কোনোভাবেই প্রমাণিত হয়নি, মানে রিয়েলিটি বাস্তবটা কি প্রমাণিত, যেটা যেটা প্রমাণিত সত্য সেটাই হচ্ছে বাস্তব, এটাই ওনার কনসেপ্ট ছিল। হ্যাঁ, মানে যেটা প্রমাণিত সত্য সেটাই বাস্তব, যেটা অপ্রমাণিত, যেমন মনে কর জ্যোতিষশাস্ত্র, সেই অর্থে প্রমাণিত সত্য নয়। হ্যাঁ, বা যেমন ভবিষ্যৎ দেখতে পায়, ঠিক আছে, অনেকে পায় অনেকে বলে এবং মিলে গেছে সেটা ঠিকই, কিন্তু এটাও ঠিক যে সায়েন্টিফিক থিওরি সেইভাবে এস্টাবলিশড নয়। যেদিন এস্টাবলিশড হবে সেদিন আমরা হয়তো, সেদিন মানে আমরা মানে হাইজেনবার্গ অ্যাটলিস্ট সেদিন উনি মেনে নেবেন যে যে মানে ঠিক আছে জ্যোতিষশাস্ত্র আছে বা মানুষ ভবিষ্যৎ দেখতে পায়, কিন্তু যেহেতু এখনো অবধি এটা প্রমাণিত সত্য নয়, তাই ভবিষ্যৎ বলে কিছু আছে, ভবিষ্যৎ প্রেডিক্ট করা যায়, এই ব্যাপারগুলো মানে রিয়েলিটি নয়। প্রমাণিত সত্য হয়ে গেলে রিয়েলিটি হয়ে যাবে। বুঝেছিস? হুম হুম হুম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তাহলে এক্ষুনি জিজ্ঞেস করলে কিছু করতে পারিস, তবে আমি সাজেস্ট করবো যে এটা একটু চিন্তা ভাবনা করে, মানে এটা তো একটা মানে ব্যাপার, চিন্তা ভাবনা করে আমাকে বেটার হচ্ছে বুধবার জিজ্ঞেস কর। ঠিক আছে? হ্যাঁ, মানে আজকের ক্লাসে যে কনফিউশন থাকার তো কথাই, থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমি সাজেস্ট করবো যে একটু পড়াশোনা করে এবং ভেবে, একটু ভেবে নে, ভেবে আমাকে বুধবার জিজ্ঞেস কর যে আজকের ক্লাসে কোন জায়গাটা নিয়ে প্রশ্ন আছে। কেননা এখন তো মনে হয় পুরোটাই প্রশ্ন, কারণ মানে ব্যাপারটাই খুবই উদ্ভট, তার জন্য বলছি। ঠিক আছে, বল। এইগুলো মানে এই যে যেটা পড়ালাম, সেভ করা যায়। আচ্ছা, শোন, এটার ভিডিও তো আমি দিয়ে দেবো, সেভ করা একটু চাপ, কেননা চাপটা। আহ, এটা পিডিএফ ফর্মে এক্সপোর্ট করা যাবে, কিন্তু আমি তো ফ্রেমের বাইরে লিখেছি অনেক কিছু, সেইগুলো সব আসবে না তো, ওই জন্য বলছি। নেক্সট দিন আমি এটা খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হুম হুম। ঠিক আছে, তবে তোরা হ্যাঁ বুঝেছি, পরের দিন থেকে তাহলে আমি হ্যাঁ পিডিএফ শেয়ার করব। ঠিক আছে। আর না হলেও ঠিক আছে, যদি পুরোটাই ধোঁয়া ধোঁয়া লাগে আমি এটা আরেকবার রিপিট করতে পারি, কারণ কনসেপ্টটা বোঝা খুবই জরুরি, ম্যাথমেটিক্স তো হয়ে যাবে, কিছুই না। ইন্টিগ্রেট করতে পারলেই ম্যাথমেটিক্স হয়ে যাবে, কিন্তু জিনিসটা না জানলে ঠিক কোয়ান্টামটা জানা হবে না, এটাই আর কি। ঠিক আছে, এবার তোরা একটু বইটই ঘেটে পড়, তোরা ইন্টারনেটও ঘাঁটতে পারিস, ম্যাট্রিক্স মেকানিক্স ভার্সাস ওয়েভ মেকানিক্স লিখলেই দেখবি অনেক কিছু পেয়ে যাচ্ছিস। কেমন? হুম, ঠিক আছে।